দর্শক আপনাদের স্বাগত আমাদের হাতিল প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেছা আলো। আমরা আজকে আলোচনা করব যে ১১টি যে প্রবলেম ব্যাংক মার্ক করা হয়েছিল, এই ১১টি ব্যাংকের মধ্যে ৬টি ব্যাংক এখন একটি স্থিতিশীল অবস্থায় ফেরত এসেছে। কিভাবে এসেছে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে হাসিনা সরকার পতনের পর গত অগাস্ট মাসে গত বছরের নতুন গভর্নর জয়েন করার পর ১১টি ব্যাংককে দুর্বল ব্যাংক এবং প্রবলেমেটিক ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয় এবং সেই ব্যাংকগুলোর বোর্ড ভেঙে দেওয়া হয়। তার কারণ ছিল এই ব্যাংকগুলো, এই ১১টি ব্যাংক ৩টি গ্রুপের কন্ট্রোলে ছিল, পুরোপুরি কন্ট্রোলে ছিল। এই ব্যাংকগুলো এত বেশি করাপশন হয়েছে যে তারা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে তারা ব্যাংক চালাচ্ছিল এবং কোনো ধরনের পানিশমেন্ট বা কোনো ধরনের ব্যাংকগুলোকে সুস্থ করে তোলার কোনো ধরনের পদক্ষেপ ছাড়াই বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিয়ে যাচ্ছিল এই ব্যাংকগুলোকে, যেটা আমাদের ইনফ্লেশনের উপর অনেক প্রভাব ফেলছিল, যেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছিল যে কেন বাংলাদেশ ব্যাংক এই ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে দেওয়া হচ্ছিল এবং ওই টাকা নিয়ে সেই ব্যাংকগুলো দেখা গেছে যেই গ্রুপগুলোর কন্ট্রোলে ছিল তারাই সেই টাকাগুলো আবার লোন আকারে নিয়ে যেত। এরকম একটা অবস্থা ছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেই রেগুলেটরি কতগুলো নিয়ম আছে, তাদেরকে একটি নির্দিষ্ট মাত্রায় ক্যাশ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রাখতে হয় ডিপোজিটের অ্যাগেনস্টে, সেটিও তারা রাখতে পারছিল না, অর্থাৎ যেটাকে আমরা বলি সিআরআর এসএলআর। তো সে কারণে এবং তারা এটার জন্য প্রতিদিন বাংলাদেশ ব্যাংক ফাইন করছিল, কিন্তু সেই ফাইনের টাকাও তারা উদ্ধার করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছিল না এবং ডিপোজিটাররাও তাদের টাকা ডিপোজিট উজ্জ্বল করতে গেলে তারা ডিপোজিট পাচ্ছিল না। তো এইরকম একটি সিচুয়েশনে আসলে এই ১১টি ব্যাংকের বোর্ড, নতুন গভর্নর এসে তারা এই পুরোপুরি রিকনস্ট্রাক্ট করে। ওই যেই গ্রুপভুক্ত যে গ্রুপের আন্ডারে এই ব্যাংকগুলো ছিল সেই গ্রুপের কাছ থেকে এই কন্ট্রোল পুরোপুরি নিয়ে নেওয়া হয় এবং এরপর আরও কিছু রিকভারি মেজার নেওয়া হয়। ব্যাংকগুলোকে কিভাবে সুস্থ করা যায় সেই ধরনের কতগুলো পদক্ষেপ নেওয়া হয়। যেমন তাদেরকে কিন্তু লিকুইডিটি সাপোর্ট বন্ধ করেনি বাংলাদেশ ব্যাংক। আগে যেভাবে টাকা ছাপিয়ে লিকুইডিটি সাপোর্ট দিয়েছে, একইভাবে ৫ই আগস্টের পরেও লিকুইডিটি সাপোর্ট দেওয়া হয়েছে টাকা ছাপিয়ে, কিন্তু কতগুলো মেজার নেওয়া হয়েছে যে ব্যাংকগুলোকে যেমন বোর্ড রিকনস্ট্রাক্ট করা হয়েছে, ম্যানেজমেন্ট চেঞ্জ করা হয়েছে এবং এই ব্যাংকগুলো যাতে করে তাদের হেলথের ইমপ্রুভ না হওয়া পর্যন্ত তারা যেন অন্যান্য লোন অ্যাক্টিভিটিস লোন দিতে না পারে বা অন্যান্য বিভিন্ন ধরনের বিজনেস অ্যাক্টিভিটিস যেগুলোতে মানি ইরোশন হবে, এ ধরনের অ্যাক্টিভিটিসগুলো তারা বন্ধ করে রেখেছে। তো এর মাধ্যমে এখন এটা মানুষের অনেকের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে আসলে এই ব্যাংকগুলো কি আবার রিকভার করতে পারবে কিনা, সেটিরই একটি আমরা ফলো আপ চিত্র নিয়ে এসেছি। আমরা দেখেছি যে যেই ১১টি ব্যাংক প্রবলেম ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছিল, এর মধ্যে ৬টি ব্যাংক এখন স্থিতিশীল অবস্থায় ফেরত এসেছে। কিভাবে স্থিতিশীল অবস্থায় ফেরত এসেছে আমরা বলছি এই প্রেক্ষিতে যে এই সকল ব্যাংকগুলোতে কিন্তু আপনারা জানেন ৫ই আগস্টের পর মানুষের মধ্যে এক ধরনের প্যানিক ছিল, সবাই ডিপোজিট উজ্জ্বল করছিল। যে কোনো ব্যাংক যখন একসাথে সব ব্যাংক, সেটি যদি খুব ভালো ব্যাংকও হয়, সকল ডিপোজিটর যদি একসাথে ডিপোজিট উজ্জ্বল করে তাহলে কিন্তু ওই ব্যাংকটি সবার টাকা দিতে পারবে না, কারণ সবার টাকা কিন্তু ব্যাংকে জমা নেই, এই টাকাগুলো লোন আকারে দেওয়া হয়েছে। তো এই প্যানিক ক্রিয়েট করার কারণে এই ব্যাংকগুলোতে সারা ইন্ডাস্ট্রিতেই একটি অস্থিরতা তৈরি হয়েছিল। সেই অস্থিরতা কিন্তু এখন আমরা দেখছি না, এই অস্থিরতা কেটে গেছে। কারণ ব্যাংকগুলোতে এই যে রিকভারি মেজারগুলো নেয়ার কারণে, বোর্ড রিকনস্ট্রাক্ট করার কারণে সেখানে নতুন করে করাপশন হচ্ছে না। যেটা আগের অবস্থায় যেটা ছিল যে টাকা দেয়া হচ্ছিল কিন্তু তারপরে ব্যাংকের ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, কারণ এই টাকাগুলোর আবার ওই মালিকদের পকেটেই চলে যাচ্ছিল, কারণ তারা কন্টিনিউয়াসলি লোন দিয়ে যাচ্ছিল, ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারছে না, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিআরআর এসএলআর মেনটেন করতে পারছে না, তারা বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে নিচ্ছে অথচ তারা লোন দিয়ে যাচ্ছিল। তো এইভাবে যে জিনিসগুলো হচ্ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়েছে, অর্থাৎ এই ব্যাংকগুলোর ব্লিডিং বন্ধ হয়েছে, করাপশন বন্ধ হয়েছে এবং নতুন ম্যানেজমেন্ট, নতুন বোর্ড এসে তারা ডিপোজিট কালেকশনের বিভিন্ন ধরনের ড্রাইভ দিয়েছে এবং বিভিন্ন ধরনের লিগ্যাল অ্যাকশনে গেছে লোন রিকভারি করার জন্য। এইসব মেজারের কারণে আমরা দেখি যে ৬টি ব্যাংক অলরেডি
তাদের ডিপোজিট উইথড্রল, আনইউজুয়াল ডিপোজিট উইথড্রলের যে একটা প্রেশার ছিল সেটি বন্ধ হয়েছে, বরং ডিপোজিটাররা এখন ফেরত আসতে শুরু করেছে এবং যেই লোনগুলো তাদের এখন লিকুইডিটি ক্রাইসিস ওভারকাম করার কারণে তাদের উপর থেকে এই লোন দেওয়ার রেস্ট্রিকশনগুলো উজ্জ্বল করা হয়েছে, অর্থাৎ নর্মাল ব্যাংকিং অ্যাক্টিভিটিসে তারা ফেরত এসেছে এবং তারা ডিপোজিট যদি কেউ এখন ডিপোজিট তুলতে যায় তার হয়তো খুব বিগ স্কেলে না কিন্তু স্মল স্কেলে তারা ডিপোজিটারদেরকে ডিপোজিট ফেরত দিচ্ছে। তো এই ব্যাংকগুলো হলো ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 11টি ব্যাংকের মধ্যে এই 6টি ব্যাংক আমরা দেখতে পাই যে এই ব্যাংকগুলোর মধ্যে কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংক ছাড়া বাকিরা মোটামুটি গত কয়েক মাসে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের ডেটা থেকে যে তারা কোনো লিকুইডিটি সাপোর্ট নেয়নি, তারা নিজের ডিপোজিট দিয়েই তারা চলতে পারছে, কারণ ডিপোজিট কালেকশন ভালো হওয়ার কারণে, তাদের পাবলিক কনফিডেন্সটা গ্রো করার কারণে তাদের এখন লিকুইডিটির ক্রাইসিসটা তারা ওভারকাম করতে পেরেছে। এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু আমরা বলছি সোশ্যাল ইসলামী ব্যাংকও আমরা এদের যে ডেটা দেখে বুঝতে পারছি যে এই ব্যাংকটি তাদের হিউজ রেমিটেন্স ইনফ্লো আসছে এখনও এবং তাদেরও বোর্ড রিকনস্ট্রাক্ট করার পর তারা বেশ কিছু রিকভারি মেজার নিয়েছে, তারা বেশ লোন রিকভার করতে পেরেছে, ডিপোজিট কালেকশন করতে পেরেছে। কিন্তু এরপরও ব্যাংকটির একটি বড় প্রবলেম রয়ে গেছে যে এসালমের কন্ট্রোলে, যে আপনারা জানেন এসালম একটি চিটাগং বেস বিজনেস গ্রুপ, তাদের কন্ট্রোলে এই ব্যাংকটি ছিল। তাদের অনেক বড় অ্যামাউন্টের এলসি পেন্ডিং রয়েছে, এলসি পেমেন্ট পেন্ডিং রয়েছে। এই পেমেন্টগুলোর প্রেশারের কারণে ব্যাংকটি একটু লিকুইডিটি স্ট্রেসে রয়েছে, যে কারণে তারা ঈদের আগে যেন কোনো ধরনের ডিপোজিটাররা ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে ফেরত না যায়, সে কারণে তারা এক্সট্রা কোশন হিসেবে তারা বাংলাদেশ ব্যাংক থেকে 1500 কোটি টাকা সাপোর্ট নিয়েছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটি অবস্থা। এবং আমরা যদি আরও বলি যে এই ব্যাংকগুলো এখন কি তাহলে পুরোপুরি প্রবলেম থেকে বেরিয়ে এসেছে? আসলে যখন একটি ব্যাংকের ডিপোজিটাররা হলো একটি ব্যাংকের হার্ট, যখন ডিপোজিটাররা ফেরত আসে তখন ব্যাংকটিকে ধরে নেওয়া হয় যে সেটি স্টেবল হয়েছে। তার কারণ একটি ব্যাংক আপনারা জানেন 500 কোটি টাকা দিয়ে লাইসেন্স নেওয়া হয়, কিন্তু 500 কোটির ব্যাংক না, সেটি 20,000, 30,000, 40,000 কোটি টাকা পর্যন্ত ডিপোজিট থাকে তাদের। এই টাকা দিয়েই ব্যাংকটি তার অপারেশন করে থাকে। তো এই ডিপোজিটাররা যদি ব্যাংকে ফেরত আসে, ডিপোজিটাররা যদি প্যানিক হয়ে ডিপোজিট উইথড্রল না করে, তাহলে কিন্তু ব্যাংকটি, যে কোনো ব্যাংক, সেটি আবার রিকভার করা সম্ভব, যেটি এই ব্যাংকগুলোর ক্ষেত্রে হয়েছে। এবং আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংক এই যে রিকভারি সেটি কিভাবে হলো, বাংলাদেশ ব্যাংক কিন্তু গত অগাস্ট থেকে গত বছরের এই পর্যন্ত প্রায় 30,000 কোটি টাকা এদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়েছে এবং সেই টাকাটা কিন্তু মানি প্রিন্ট করে দেয়া হয়েছে, অর্থাৎ মার্কেটে টাকার ফ্লো এই 30,000 কোটি টাকা বাড়িয়েছে। তো এই 30,000 কোটি টাকা দেয়া হয়েছে, কিন্তু তার বিনিময়ে আমরা দেখি এটা আসলে এটার কস্ট কিন্তু সবার উপরেই এসে পড়ছে, যেহেতু এটি ইনফ্লেশনের উপর একটি ইম্প্যাক্ট থাকে। বাট বাংলাদেশ ব্যাংক যেহেতু এখন বেশিরভাগ ব্যাংকই টাকার লিকুইডিটি সাপোর্ট নেওয়ার প্রয়োজন হচ্ছে না, এ কারণে কিন্তু গত কয়েক মাস ধরে বাংলাদেশ ব্যাংক কাউকে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে না, দিলেও সেটি খুব হিসেব করে দিচ্ছে। অন্য যে 5টি ব্যাংক, যে নামগুলো আমরা বলছি না, সেই 5টি ব্যাংক আসলে এখনও সেই ডিপোজিট উইথড্রল প্রেশারটি বন্ধ করতে পারেনি, বাট তারা চেষ্টা করে যাচ্ছে। এই 5টি ব্যাংকের কি হবে আমরা এখনও জানি না। যে আমরা কিন্তু সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট যেই ব্যাংকগুলোর হয়েছে সেই ব্যাংকগুলোর এখন আমরা অবস্থার কথা বিবেচনা করছি। এছাড়াও আপনারা জানেন যে গভর্নর সম্প্রতি বলেছেন যে সবগুলো ব্যাংককে বাঁচানো সম্ভব হবে না। যেই ব্যাংকগুলো খুব স্মল ডিপোজিট বেইজের ব্যাংক, সেই ব্যাংক থেকে যখন করাপশন হয় সেটি কিন্তু সেই শকটা অ্যাবজর্ব করতে পারে না। সেই রকম সিচুয়েশনের মধ্যে এই 5টি ব্যাংকের 4টি রয়েছে এবং সেগুলো এসালম গ্রুপভুক্ত ব্যাংকই। সেই ব্যাংকগুলো এখন রিকভার করার চেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ ব্যাংক লিকুইডিটি সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে খুব হিসেব করেই দিচ্ছে, যেহেতু এটি ইনফ্লেশনের উপর একটি প্রেশার আছে, বাট রেগুলার তাদেরকে মনিটরিং করছে। এই অবস্থায় আছে যখন তাদের সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট কিভাবে করবে, তারা ডিপোজিট কালেকশনের রিকভারি প্ল্যান ইত্যাদি নিয়ে ওই ব্যাংকগুলো কাজ করছে। এবং বাংলাদেশ ব্যাংকও কিন্তু ব্যাংক রেজলিউশন অ্যাক্ট এটি অলরেডি ড্রাফট করে মিনিস্ট্রিতে পাঠিয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকেরও একটি প্ল্যান আছে যেই ব্যাংকগুলোকে সেভ করা যাবে না, সেই ব্যাংকগুলোকে কিভাবে অ্যাকুইজিশন করা যায়, মার্জার করা যায়, সেটি নিয়ে কাজ করছে।
এবং আমরা যদি দেখি যে যেই ব্যাংকগুলো, এই যে ৬টি ব্যাংক যে রিকভার করেছে, সেই ৬টি ব্যাংকের এখনকার প্রবলেম কি? এখনকার প্রবলেম তাদের এখন হাই ডিফল্ট লোন। আপনারা জানেন যে এই ব্যাংকগুলোতে যে করাপশন হয়েছে, অনেক ডিফল্ট লোন তাদের হিডেন ছিল, আর্টিফিশিয়ালি এগুলোকে রেগুলার দেখানো হয়েছিল। সেগুলো এখন যেহেতু ফরেন্সিক অডিট হচ্ছে এবং এই ব্যাংকগুলো যে বোর্ড দেওয়া হয়েছে তারা এখন ইন্টারনাল অডিট করছে তাদের প্রবলেমগুলো আইডেন্টিফাই করার জন্য, যে কারণে ব্যাড লোনের পরিমাণ আসলে বেড়ে যাচ্ছে। এটি অন্যতম একটি বড় ক্রাইসিস। এখন কিন্তু লিকুইডিটি ক্রাইসিস, ডিপোজিট ক্রাইসিস এসব কিন্তু ওভারকাম হয়ে গেছে। এসব কিন্তু বেসিক প্রবলেম যে কোনো ব্যাংকের। যখন বেসিক প্রবলেম ওভারকাম হয়ে যায় তখন অন্যান্য প্রবলেমগুলো আসলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের পলিসি সাপোর্ট দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এই ব্যাংকগুলোর এখন ডিফল্ট লোন একটি বড় প্রবলেম। সেটি বাংলাদেশ ব্যাংক বলছে যে এগুলোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ না করে যেগুলো রিয়েল চিত্র সেটি বের করে আনা। ডিফল্ট লোন হলে বেশি হলে যে প্রবলেমটি হয় যে এর এগেনস্টে প্রভিশন রাখতে হয়, সেই প্রভিশন কিন্তু ব্যাংকের প্রফিট থেকে রাখতে হয়। তখন ব্যাংকের প্রফিটের উপর অনেক বড় একটি ইম্প্যাক্ট পড়ে। এটি তখন ফাইন্যান্সিয়ালি সেই ব্যাংকটিকে উইক করে দেয়। তো এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে পলিসি সাপোর্টের কথা ভাবছে বা বলছে বিভিন্ন প্রোগ্রামে, যে তাদেরকে এটা টেম্পোরারি, তাদেরকে প্রভিশনের ফরবিয়ারেন্স দেওয়া হবে। অর্থাৎ যে প্রভিশনটি এই বছরে রাখতে হবে সেটি হয়তো আরও ২-৩ বছর স্টেপে স্টেপে রাখতে পারবে, যাতে করে ব্যাংকটি এই শকটি ধীরে ধীরে অ্যাবজর্ব করতে পারে। তো এটিই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।